আমি আর তাকে লজ্জা দেই নাই, আমি ওনার সামনে থেকে চলে আসছি। তো আমার মনে হয়েছে যে নিজেই বুঝবে। আমি জানতাম এটা সরকার পতনে যাবে। ওদের অস্ত্রাগার হচ্ছে টিএসসি, 6-7টা স্প্রিন্ট, ওর এখানে একটা স্প্রিন্ট, এখানে রাফসান নাম। কোটা আন্দোলন প্রসঙ্গে চলে আসছি। ওই যে ইন্ডিয়াতে গিয়ে বলে এসেছেন যে ওই ভার্সিটি থেকে আমি এসেছি, আর যদি ভুল না করি আন্দোলনের শুরুর দিন থেকে ছিলেন, সেটা ফেসবুক এবং অফলাইন অনলাইন পথে সবখানে দেখেছি। ভয় লাগেনি আপনি যে মানে এন্টি গভর্নমেন্ট হয়ে এই ধরনের আন্দোলনে যুক্ত হলেন? এবং আপনাকে কিন্তু মানুষ চিনে যথেষ্ট পরিমাণে। আমি প্রথম দিন একটা পোস্ট করেছিলাম, দেশে একনায়কতন্ত্র চলছে, 15 তারিখে, যখন রাতে এই ব্যাপারটা শুরু হয় ঢাকা ইউনিভার্সিটিতে। আমি তখন রাতের বেলা ওখানে যাই, অ্যান্ড প্রথম দিন, আমি নাম নিব না, এখনও উনি আমার কি বলবো গুরু বলতে পারি, আমাকে হ্যাঁ ডিরেক্ট কল দিয়ে যে অন্তু তুই এটা করতে পারবি না, ডিলিট কর। আপনার ইউনিভার্সিটির শিক্ষক? না, যাই হোক, আচ্ছা, ইউনিভার্সিটি না, তুই এটা করতে পারবি না, এটা ডিলিট করতে হবে। কেন স্যার? মানে আমি একটা লাইভ করেছিলাম, হ্যাঁ, যে কি হচ্ছে অ্যাকচুয়ালি আমি জানাতে চাই মানুষদের যে এখানে এই প্রোটেস্টটা হচ্ছে। তো প্রথম দিকে তো মানুষ এইভাবে জানতো না, এটা ডিলিট করতে হবে তোকে। আমি আর পরে ওনার টেক্সট সিন করিনি। একটা মজার ব্যাপার আছে, 2 তারিখে কি 3 তারিখে যখন রবীন্দ্র সরোবরে এই যে কনসার্ট আয়োজন করা হয় লং মার্চের আগের দিন, ওখানে গিয়ে আমি ওই মানুষটাকে পেয়েছি। আচ্ছা, আমি দেখছি যে উনি আসছে, হ্যাঁ উনি এখন আসছে। আচ্ছা আচ্ছা, এসে আমি তখন ওনার সামনে গিয়ে দাঁড়াইছি, স্যার আসসালামু আলাইকুম, কথাবার্তা বলেছি কিছুক্ষণ। উনি আসলে না আমার সাথে অত আর কথা বলেইনি, যিনি বাধা দিয়েছেন তিনি এখন আন্দোলনে। আমি দেখছি উনি আসছে, এখন আমি আর তাকে লজ্জা দেই নাই, আমি ওনার সামনে থেকে চলে আসছি। তো আমার মনে হয়েছে যে নিজেই বুঝবে যে আসলে কোন জিনিসগুলোকে তারা ওই সময়গুলোতে বাধা দিয়েছে। আর প্রোটেস্টের কথা যদি বলি, প্রথম দিন থেকে আমি একটা জিনিস চাইছি যে হ্যাঁ, আমি জানতাম এটা সরকার পতনে যাবে, কারণ এই যে রাজাকার কথায় কথায় বলা, আর প্রত্যেকটা ব্যাপার নিয়েই আমি ওই দিন প্রথম ওই পোস্টটা করার পরে সবগুলো জায়গা থেকে কল, কারণ আমার লিস্টে সবাই আছে, সবাই অন্তু এটা ডিলিট কর, তুই এটা দিতে পারবি না, এই সে অনেক কিছু, যে দেশ একনায়কতন্ত্রে পরিণত হয়েছে। আমি ফার্স্ট এরকম করে বলার পরে কলস। তারপরে 16 তারিখে তো আমরা মাঠে নামলাম। অ্যাকচুয়ালি এখন ব্যাপার হচ্ছে যে ছাত্রলীগের যারা ছিল ওদের সাথেও আমার সম্পর্ক মারামারির না, ওরা আমাকে অ্যাজ আর্টিস্ট চেনে। আমি 16 তারিখে টিএসসি গেলাম, 16 তারিখে খুব ভুল না করলে 16 তারিখে হবে, ওরা একটা মানে ওদের ওই যে ডাক দিল যে ছাত্রলীগ পালায় না, ছাত্রলীগ ভয় পায় না, এই সেই পুরো টিএসসি ছাত্রলীগ। আমি তো ধানমন্ডিতে যাই, মানে আমার বাসায় ধানমন্ডিতে, এখান থেকে আমি যখন সায়েন্স ল্যাব দিয়ে আসি, সায়েন্স ল্যাবে ছাত্ররা, তো আমি ওদের সাথে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমি সাইড দিয়ে আমি টিএসসি যাচ্ছি, কারণ আমার ইনফরমেশন দরকার যে ওরা আসলে কী করতেছে। আমার ভিডিওগুলো আছে এখনও, টিকটকে দিয়ে রাখছি, ফেসবুকে দিতে পারতেছিলাম না, ভায়োলেশনের জন্য দিতে পারতেছিলাম। তো দেখতেছি ওরা পাইপ, স্টিলের রড, তারপরে এতগুলো মানে এই স্ট্যাম্প, তারপরে অনেক কিছু, ওদের অস্ত্রাগার হচ্ছে টিএসসি। আমি তখন ওখানে বসে চা খাচ্ছি, অ্যাক্টিভিটিস দেখতেছি, চা খাচ্ছি। তো ওই যে 16 তারিখে কি 17 তারিখে হবে, একটা আপুকে, না 17 তারিখে খুব সম্ভবত, টিএসসি মানে রোকে হলের মধ্যে যাদের মারছে যে মেয়েগুলোকে, একটা লাঠি হাতে যে একটা ছবিটা ভাইরাল, হ্যাঁ ওই মেয়েটা, না ওরা না, যারা মার খাইছে ছাত্রলীগের, ও আচ্ছা, হ্যাঁ ওই আপুগুলো, ওদের সাথে আমার সম্পর্ক ভালো, কোথাও দেখা হলে অন্তু চা খাও, ঠিক আছে, এরকম সম্পর্ক। সো ওই দিন আমি ওনাকে সালামও দিইনি, দেখা হয়েছে সায়েন্স ল্যাবে, ওরা না টিএসসিতে, ওরা তো টিএসসিতে আসছে যে অস্ত্র নিবে, মারবে আমাদের। তা আমি ওখানে বসে আছি, আমার সাথে দেখা হয়েছে, আই কন্টাক্ট হয়েছে, আমি ওনাকে সালাম দিই নাই, কিছুই দিই নাই, মানে ভেতর থেকে আসতে চাই না, সালাম ওনাকে কেন দিব আমি। তো রাতে গিয়ে দেখলাম 16 তারিখে পরে আমি সায়েন্স ল্যাবে ছিলাম, আমরা সায়েন্স ল্যাবে রাত 10টা পর্যন্ত সায়েন্স ল্যাবে। এক পাশে ওরা টিএসসি থেকে আসলো হেলমেট পরে, ছাত্রলীগ এক পাশে রাস্তার ঢাকা কলেজের সামনে, আর হলো এক পাশে হলো পুলিশ, আর আমরা সবগুলো স্টুডেন্ট এই পাশে। আমাদের আসলে না লাঠি ছাড়া, হাতে ওই রড ছাড়া আর কিছুই নেই, আর ওদের হাতে গুলি, বেসিক্যালি আমি গুলি করলে আমরা মরেই যাবো, এটাই নর্মাল ব্যাপার। তারপরেও সবাই ওখানে খুব ভালোভাবে ছিল। তারপরে আমরা বাসে আসার পরে আমি দেখলাম যে ওই আপুটাকে মানে হলের মধ্যে থেকে মেরে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে আমার কেন যেন অনেক ভালো লাগছে, আমি ওগুলোর পরে আস্তে আস্তে শেয়ার করতেছিলাম। এখন আতিকা নামে যে মেয়েটা, ওর বাসা বগুড়াতে, আমি বগুড়ার ছেলে, ওকে যেদিন ওই যে চুল ধরে মেরে বের করে দেয়, না আমার এত ভালো লাগতেছিল, কারণ ক্যাম্পাসে ওদের নামে 1000টা এলিগেশনস, 1000টা। তারপরে আমার কাছে কল আসলো বগুড়া থেকে, অন্তু ভাই ও তো আমাদের বগুড়ার মেয়ে, সো তুমি এগুলো কেন শেয়ার করতেছো বা কেন? তোমার আমি বললাম ভাই যেটা ভুল এটা ভুল, মানে আপনি আমাকে এক্সপ্লেন করতে পারবেন না কিছু, আমি ডিলিটও করবো না। ঠিক আছে, গেল 17 তারিখে এরকম করে গেল। 17 তারিখে ঢাকা ইউনিভার্সিটি থেকে মানে প্রচুর আমাদের মারছে, সবাইকে বের করে দেওয়া হয়েছে।
আমি 6:30টায় রেড অ্যালার্ট করে দিয়েছিল যে হলে আর কেউ আসতে পারবি না, ক্যাম্পাস ফাঁকা করে দিতে হবে। আমি 6:30টায় গেছি, গিয়ে আমি বলছি যে আমার সার্টিফিকেট আছে ক্যাম্পাস হলের মধ্যে। পরে স্টুডেন্ট আইডি কার্ড দেখে কোনোভাবে ভেতরে গেলাম, গিয়ে দেখি ওরা টিএসসিতে, ছাত্রলীগের ছেলে পেলে। আচ্ছা আচ্ছা। ওরা টিএসসিতে, ক্যাম্পাসে কিন্তু কেউ এলাও না, বাট ছাত্রলীগ বসে আছে টিএসসিতে। আর সাধারণ স্টুডেন্টরা আমাদের বের করে দেওয়া হচ্ছে, হলে হলে পুলিশ ঢুকে ঢুকে বের করে দিচ্ছে। তখন তো এই যে বিজিবি তারপরে এগুলো সব নেমে গেছে। ওই দিন গেলাম 18 তারিখে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যখন সবাই আর কি যোগদান করলো, আন্দোলন গতি পেল। এইটার পরে আমার এক ভাই মানে গুলি খাইছে। ও হলো 6-7টা স্প্রিন্ট, ওর এখানে একটা স্প্রিন্ট, এখানে রাফসান নাম, নর্থ সাউথেরও। তো আর একটা ভাই হলো স্বপ্ন, ওর এখানে একটা বাড়ি দিছে, ও আটকে গেছিল ওই সায়েন্স ল্যাবের মধ্যে, ওর এটা ফেটে গেছে একদম পুরোটা, রক্ত বের হচ্ছে। মানে আপনি ইম্যাজিন করুন 10 দিন পরে ব্যান্ডেজ খোলার পরে রক্ত বেরিয়েছে, মানে গল গল করে রক্ত বেরিয়েছে অনবরত। বাট ওই ছেলেটা আবার না টিএসসি আসছে ওই অবস্থায়। অ্যান্ড আমি হলো যে ছাত্রলীগের পার্টি অফিস যেটা জিগাতলাতে, আমার এই ভাই গুলি খাইছে, অ্যান্ড ওকে আমার নিয়ে যেতে হবে, আর কেউ নেই। আমরা ওদের সামনে দিয়ে কোনোভাবে গেছি, অ্যান্ড যদি ওখানে দেখে যে স্প্রিন্ট আমাদের ধরে ওখানে মেরে ফেললেও তো কিছু করার নেই, দেশের অবস্থা এরকম ছিল। তো আল্লাহর রহমতে ওই দিন কিছু হয় নাই। ওকে আমি নিয়ে পপুলারে গেছি আমাদের ধানমন্ডিতে। তো এটা মেনশন করতে চাই, পপুলারের সময় ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছিল, হ্যাঁ একদম মানে পুরোটা ফ্রি ছিল ট্রিটমেন্ট যেটা। তো তারপরে ওকে নিয়ে আমি বাসায় আসি, তারপরে ওর বাসায় চলে যায় 18 তারিখের কাহিনী শেষ হওয়ার পর। এরপরে এই যে আমি হলো যে এই কয়দিন তো বন্ধ ছিল, ইন্টারনেট সব কিছু বন্ধ, তখন আমরা প্রতিদিন আমি আমার বাসার সামনে যেতাম, ওই বাসার সামনে ধানমন্ডিতে। তখন সায়েন্স ল্যাবে ছাত্ররা ছিল, তখন আস্তে আস্তে ছাত্র আর অন্যান্য লোকজন ছাত্রদের মধ্যে অংশগ্রহণ করছিল। এরপরে এই যে 6-7 দিনের একটা গ্যাপ গেল, এর মধ্যে খালি আমার বাসার নিচে প্রতিদিন গুলি নেওয়া আসতো এরকম করে ছাত্রলীগের। আমার মধ্যে ওই টিয়ার শেল একটার মধ্যে পড়ে আমার গলার মধ্যে অনেকগুলো এই স্মোকগুলো ভেতরে গেল। আমি আর গান গাইতে পারতেছিলাম না, 8-10 দিন এরকম গেছে, আমার এত বাজে গেছে। সো আমি অ্যাফ্রেড ছিলাম যে আমি আসলে ইন্ডিয়ান আইডলে যদি যাইও এই ভয়েস নিয়ে তো গেলে লাভ নেই। আল্লাহর রহমতে পরে ঠিক হয়ে গেছে। এরপরে আমি বগুড়ায় গেলাম। বগুড়ায় যাওয়ার পরে আমি 2 দিন বগুড়াতে ছিলাম। একদিন একদম সামনে থেকে ছিলাম, আর একদিন এমনি নর্মালি গিয়েছে। আমি বগুড়াতে চাইনি ফেস হতে, কারণ বগুড়ার এমপি আমাকে ডেকে পাঠাইছে অলরেডি যে অন্তুকে ডাকো। আর ছাত্রলীগের যারা আছে বগুড়াতে সবাই আমাকে চেনে, কারণ চেনে। আমি যদি ভুল না করি বগুড়ায় গিয়ে আপনি মামলার আসামিও হয়েছে। হ্যাঁ, আমার মামলা হয়েছে। অ্যান্ড আই নো দ্যাট গাই যে আমাকে মানে এই কাজটা করেছে, সে আমাকে টেক্সট করে কিন্তু এখনো। কি মামলা করেছিল আপনার নামে? আমার নামে ভাঙচুরের মামলা, আর হলো যে মানে এই রাষ্ট্রীয় সম্পদ এগুলো, আর হলো সন্ত্রাসীর একটা মামলা ছিল। বিকজ আমার হাতে লাঠি ছিল, ওই যে স্টিল রডগুলো লোহার। তা আমি ওকে চিনি, ওনা এখন মানে এরা তো ওই রকমই মানে পরিচিত মানুষটাই আপনার নামে মামলা দিয়েছে। আমার সাথে কিন্তু তার আগের দিন কথা বলছে, তো আমরাও চাই না ভাইয়া, আমরা এরকম মানে আমরাও পছন্দ করি না, আমরা তোমাদের সাপোর্ট করি, সেই বলে পরের দিন দেখি আমাকে পুলিশই কল দিছে। পুলিশ ভাই আমাকে চেনে, কলছে অন্তু ভাই আপনার নামে মামলা হয়েছে, এই ছেলে করছে। আমি বললাম ভাই এখন কি করবো? বলে সমস্যা নেই, আপনি টেনশন নেন, আমরা কেটে দিব। আচ্ছা, সব পুলিশও হেল্পফুল ছিল বগুড়ার। তারপর আমি আবার ওই রাতেই 3 তারিখে আমি আবার ঢাকা আসলাম। এসে এই আর্টিস্টদের যে ইয়াটা ছিল, কনসার্টটা ছিল, কনসার্ট ফর, হ্যাঁ এখান থেকে আর কি সবাই মিলে আমরা শহীদ মিনার গেলাম। তারপরে সর্বস্তরের মানুষ নেমেছে। আচ্ছা, আসলে অনেক লম্বা গল্প, একটু সংক্ষেপ করে জানতে চাই। যেদিন ওই যে লং মার্চটা ছিল এবং যেদিন আপনাদের স্বৈরাচারের পতন হয়ে গেল, ওই দিনে ছোট্ট করে একটু ওই দিনের এক্সপিরিয়েন্সটা জানতে চাই। আর কখন জানলেন যে আপনাদের আন্দোলন সফল হয়ে গেছে? ওই দিন আমি মোহাম্মদপুর ছিলাম, আমি আমার বাসায় ছিলাম না, যেহেতু আমার নামে কেস হয়েছে, আমি নিজের বাসায় ছিলাম না। তো 11টা খুব সম্ভবত 11টা কি 12টা ওয়েট করতেছিলাম, কারণ বাসার নিচে সবগুলো সেনাবাহিনী রেডি, সব জায়গায় নামতে পারতেছিলাম না, যেতে পারতেছিলাম না। বাট এটিএন বাংলাতে একটা নিউজ আসে যে উত্তরা থেকে বা গাজীপুরের দিক থেকে অনেক মানুষ আসছে, মানুষের ঢল। এটা দেখার পর ওই যে ব্রিফিং দেওয়ার কথা ছিল সেনাপ্রধানের, ওটা যেন ওয়েট করতেছিলাম। বাট আমার ভাইরা বারবার কল করছে, অন্তু বের হ। ভাই কেমনে বের হবো, বাসার নিচে সেনাবাহিনী, ওদেরও সেম অবস্থা। তারপরে এই খবরটা দেখার পরে সাহস পেলাম যে না এখন বের হবো। বের জাস্ট হব, তখন সবার মুখে মুখে শুনতেছি যে হয়ে গেছে, এরকম ক্লিয়ার না বাট হয়ে গেছে এরকম। পরে একটা রিক্সা নিয়ে শাহবাগ গেলাম আমরা। শাহবাগ যেতে যেতেই আর কি তখন শুনে কনফার্ম হয়েছি যে হ্যাঁ
শেষ। আরেকটা প্রশ্ন করব, এই আন্দোলন শেষে নতুন বাংলাদেশ নিয়ে কি স্বপ্ন দেখতে চান? তাহলে আপনি বাংলা, হিন্দি, উর্দু আর কোন ভাষায় গান গাইতে পারেন? ইংলিশ পারি, ইংলিশও স্প্যানিশ পারেন, পারি। স্প্যানিশও পারেন? তাহলে কি একটা স্প্যানিশ একটু অল্প একটু তাহলে? স্প্যানিশটার জন্য আমার গিটার লাগবে, প্রপার সেট আপ লাগবে। স্প্যানিশ গান খালি গলায় গানলে ও আচ্ছা ঠিক আছে, ওটা একদিন হবে। ওকে, তাহলে এখন তো আপনারা আন্দোলন করলেন, স্বৈরাচারের পতন হলো, নতুন অন্তর্বর্তীকালীন সরকারে আসলো। এখন শেষ প্রশ্ন, নতুন বাংলাদেশ নিয়ে কি স্বপ্ন দেখছেন? আমাদের বাংলাদেশ কিন্তু অনেক ছোট। আমি প্রথমেই বলি, বাংলাদেশ ছোট। আপনার যদি মানে খুব ভালো একজনের হাতে এই দেশটা যায়, খুব বেশি সময় লাগবে না বাংলাদেশ ডেভেলপ করতে, মানে খুব বেশি সময় লাগবে না। আমি এটা ড্যাম শিওর, কারণ যেই দেশ থেকে এত টাকা পাচার হয়েছে, একটা পদ্মা সেতুর জাস্ট একটা যদি আপনাকে এক্সাম্পল দিই, একটা পদ্মা সেতুর জন্য আমরা কতটা গর্ব করি। ওই যে টাকাটা এতদিনে ট্রান্সফার মানে বাংলাদেশের বাইরে চলে গেছে, এই টাকাগুলো হলে বাংলাদেশ কোথায় থাকতো? এই টাকাগুলো যদি মানে ভালোভাবে কাজে লাগানো যেত, বাংলাদেশের অবস্থা কী হতো এতদিনে? আমাদের জিডিপি বেড়ে যেত, আমাদের মাথাপিছু আয় বেড়ে যেত, সব কিছু ভালো থাকতো। এখন আমাদের ইকোনমি অনেক বাজে। ইন্ডিয়াতে বাংলাদেশের টাকা রেট এখন 70 টাকা। কিছুদিন আগে যখন গেলাম, তখন ভাইদের যারা গিয়েছিল শুনলাম 84 ছিল। ভাবুন একবার কতটা মানে আমাদের টাকা রেটটা কমে গেছে, ডলারের রেটও বেড়ে যাচ্ছে। কেন? এই যে আমাদের এই সিস্টেমটা, আমি চাচ্ছি এখন যেই আসুক সরকার, মানে যেই হোক প্লিজ 5টা বছর দেশটাকে সময় দেন, জাস্ট 5টা বছর। তারপরে আপনি আপনার মতো যদি করতে শুরু করেন, আমরা নামে দিব। কিন্তু 5টা বছর জাস্ট নিজের দিকে না ভেবে দেশটার কথা ভাবেন। 5টা বছরে এই দেশ চেঞ্জ হয়ে যাবে। ছোট দেশ তো, আপনি উন্নয়নের চিন্তা করলে খুব বেশি সময় লাগার কথা না। আর এই দেশের এই জেনারেশন এত ভালো ভাই, আপনি দেখছেন কিনা টিএসসিতে টাকা দেওয়ার জন্য লাইনের পর লাইন মানুষ টাকা দেওয়ার জন্য। সো আমরা আর কিছুই চাই না, জাস্ট চাই আমাদের জিডিপিটা ভালো হোক, আমাদের মাথাপিছু আয় বাড়ুক, আমরা একটা উন্নয়নশীল দেশ থেকে একটা উন্নত দেশে পরিণত হই। এটাই আমার এক্সপেকটেশন, এটাই চাই আমি। অ্যান্ড কোনো স্তরে আমি কোনো দুর্নীতি চাই না। শেষ করে দেবো, কিন্তু যাওয়ার আগে একটা দেশাত্মবোধক গান শুনতে শুনতে বিদায় নিতে চাই। তার আগে দর্শকদের থেকে আমি একটা বিদায় নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম জাহিদ অন্তুর সঙ্গে। আজকে এখানে শেষ করব, কিন্তু শেষ করার আগে তার মুখে একটা দেশাত্মবোধক গান শুনতে শুনতে বিদায় নিতে চাই। কোন গানটা শোনাবেন? একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা। ঠিক আছে, ওকে। আমার ভয়েসের জন্য আজকে মাফ চেয়ে নিচ্ছি, ঘুম থেকে উঠে এসেছি। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যের রৌদ্রের সজীবতা। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যের রৌদ্রের সজীবতা। দিয়েছে সোনালী সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার। সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।